মায়াপুর মানে ইসকন, এটা তো আমরা সকলেই জানি। কিন্তু আপনারা কি এটা জানেন যে নবদ্বীপের মায়াপুরে ইসকন বাদ দিয়েও আরও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। যেমন রয়েছে নিমাইয়ের জন্মস্থান, রয়েছে নিমাইয়ের মাসির বাড়ি, রয়েছে সমাধি মন্দির, জগন্নাথ মন্দির সহ আরও অজস্র মন্দির। এছাড়াও রয়েছে সেন বংশের আমলে নির্মিত এক বিশাল রাজবাড়ির ধ্বংসাবিশেষ। অনেকে বলেন সেটা যেন কোনো মন্দিরের ধ্বংসাবিশেষ। তো সমস্ত কিছুর আজকের ভিডিওতে দেখাবো। তো চলো, ভিডিওটি স্কিপ করা যাবে না, সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে হবে। আজকের প্রথম গন্তব্য হলো চাঁদকাজির কবরস্থান। চাঁদকাজি ছিলেন চৈতন্যদেবের সমসাময়িক, কিন্তু চৈতন্যদেবের সমসাময়িক হলেও তিনি কিন্তু ছিলেন চৈতন্য বিরোধী, এবং পরবর্তীতে তিনি হয়ে উঠেছিলেন চৈতন্যদেবের একজন সুনিষ্ঠ ভক্ত। এবং চাঁদকাজি যখন মারা যাচ্ছেন তখন এই স্থানে তাকে কবর দেওয়া হয়েছিল, এবং এই স্থানে এই কবরের উপরে এই যে গাছটি, এই ফুল গাছটি কিন্তু তিনি চৈতন্যদেব কিন্তু নিজ হাতে রোপণ করেছিলেন। এই গাছটি সুদীর্ঘ সেই চৈতন্যদেবের হাতে রোপণ করা গাছ, আজও কিন্তু এই গাছে ফুল দেয়। আজকের পরবর্তী গন্তব্য হলো জগন্নাথ দেবের মন্দির। তো মায়াপুরে আসলে পারে আপনারা কিন্তু এই জগন্নাথ দেবের মন্দিরটি কিন্তু ভ্রমণ করে দেখে নিতে পারেন। এখানে পূজিত হন স্বয়ং জগন্নাথ দেব। এরপরে চলে আসুন চৈতন্যদেবের জন্মস্থানে। যদিও চৈতন্যদেবের জন্মস্থান নিয়ে অনেক কাহিনী বর্ণিত আছে, কিন্তু এইখানে মায়াপুরে এই চৈতন্যদেবের যে জন্মস্থানে, এখানে এই দেখুন নিম গাছটি, বলা হচ্ছে এই নিম গাছের নিচেই চৈতন্যদেব সচিমাতার গর্ভ থেকে এখানেই কিন্তু চৈতন্যদেবের জন্ম হয়েছিল। যদিও এ নিয়ে নানান রকমের কাহিনী বর্ণিত আছে। কেউ বলছেন মূল যে চৈতন্যদেবের জন্মস্থান সেটি গঙ্গাবক্ষে তলিয়ে গেছে, আবার কেউ বলছেন যে মূল যে চৈতন্য দেবের জন্মস্থান সেটি গঙ্গার ওপারে প্রাচীন মায়াপুরে। তবে সেটা যাই হোক, এটা এখানে চৈতন্যদেবের জন্মস্থান হিসাবে এখানে কিন্তু। আজকের পরবর্তী গন্তব্য হলো চৈতন্যদেবের মাসির বাড়ি। এটিও কিন্তু ইসকন থেকে সামান্য দূরেই অবস্থিত। এই চৈতন্যদেবের মাসির বাড়ি যেটা রয়েছে সেখানে কিন্তু আসলে পারে এখানে একটা বিশাল তোরণ একটা দেখতে পাবেন। মন্দিরের ঢোকার মুহূর্তে একটা বিশাল তোরণ দেখতে পাবেন। তারপর সামনের দিকে এগিয়ে গেলে পারেই এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন একটি মূল মন্দির রয়েছে। এই যে মন্দিরটা, এই মন্দিরটা কিন্তু দুপুরবেলায় বন্ধ থাকে। যেহেতু আমি এবারে দুপুরবেলাতে গিয়েছিলাম, সেই কারণে এখানে কিন্তু মূল মন্দিরটা আমি দর্শন করতে পারিনি। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা এই চৈতন্যদেবের মাসির বাড়িতে যেতে চান তারা কিন্তু একটু সকাল সকাল যাবেন। আর একটা কথা বলে রাখি, এই মন্দির প্রাঙ্গণ কিন্তু অপূর্ব সুন্দর, সেই সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সর্বদা যেন শান্তি বিরাজ করছে, চারিদিকে একেবারে নিস্তব্ধতা বিরাজ করছে। এখানে গেলে পারে আপনার কিন্তু দুদণ্ড যদি আপনি এই স্থানে বসে কাটিয়ে যেতে পারেন তাহলে কিন্তু মনটা একেবারে শান্ত হয়ে উঠবে। তার কারণ চারিদিকে কিন্তু একদম শান্ত নিরিবিলি পরিবেশ। এখানেও কিন্তু বিভিন্ন তিথির সময় প্রচুর ভক্তের সমাগম হয়। আর এখানেই রয়েছে একটি পুকুর, যে পুকুরকে শ্যামকুণ্ড বলা হচ্ছে। এখানে প্রচুর বড় বড় মাছ আছে,
যেগুলোতে আপনি মুড়ি কিংবা বিস্কুট যদি আপনি দেন, আপনি দিলে পারে সেই মাছগুলো কিন্তু একদম আপনার কাছে কাছে চলে আসবে। আবার অনেকে এখানে কিন্তু পয়সা ফেলছেন, এই পুকুরে পয়সা ফেলেন, যে পয়সা দিয়ে তারা মনে করে যে পয়সা এই পুকুরে দান করলে পারে তাদের অনেক পুণ্য হতে পারে। আর এই যে দেখুন জলের মধ্যে যদিও বড় বড় মাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে না, মাছগুলো কিন্তু সাইজ কিন্তু বিশাল আকারের মাছ কিন্তু এখানে বিরাজ করছে এই পুকুরের মধ্যে। চৈতন্যদেবের মাসির বাড়ি দেখার পর চলে গিয়েছিলাম আর একটা বিখ্যাত একটা মন্দির, যেটা হলো সমাধি মন্দির। এটি কিন্তু ইস্কন মন্দিরের পরেই অবস্থিত এবং এই মন্দিরটিও কিন্তু অপূর্ব সুন্দর মন্দির। যদিও আমি যে সময় গেলাম সেই সময়টা মন্দিরটা বন্ধ ছিল, সেই কারণে মন্দিরের ভিতরের অংশ আমি দেখতে পারিনি। নতুন যে মন্দিরটা হয়েছে সেই মন্দিরের ভিতরের অংশ আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু তবুও বলছি মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর। যে নতুন মন্দিরটা তৈরি হয়েছে আমার তো ভারী সুন্দর লেগেছে, এবং যেহেতু সামনেই হোলি সেই কারণে কিন্তু মায়াপুরের প্রতিটা অংশে অংশে কিন্তু সেজে উঠছে। সুন্দর সুন্দর সাজানোর মাধ্যমে এই মন্দিরগুলোর সৌন্দর্য যেন আরো বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। দারুণ সুন্দর লাগছিল মন্দিরটি। এই মন্দিরের পুরনো যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরের প্রতিটা গায়ে গায়ে কিন্তু পৌরাণিক বিভিন্ন কাহিনী কিন্তু বর্ণিত রয়েছে। খুব সুন্দরভাবে এখানে মন্দিরের যে দেওয়াল সেই দেওয়ালের গায়ে খোদাই করা রয়েছে পৌরাণিক কাহিনীগুলি। কোথাও বা রামায়ণের কাহিনী, কোথাও বা মহাভারতের কাহিনী, সমস্ত কিছুই কিন্তু এই মন্দিরের প্রতিটা দেওয়ালের অঙ্গে অঙ্গে তুলে ধরা হয়েছে।
এরপর পৌঁছে গেলাম আমাদের পরবর্তী যে গন্তব্য, সেই পরবর্তী গন্তব্যে। এটি হলো এক ঐতিহাসিক স্থান, যেটি বাংলার সেন বংশের রাজত্বকালে নির্মিত একটি রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখতে। সেন বংশের শ্রেষ্ঠ রাজা বল্লাল সেনের নাম অনুসারে এই স্থানের নাম হয়েছে বল্লাল ঢিপ, যেখানে গেলে পারে দেখতে পাওয়া যায় বল্লাল সেনের আমলে নির্মিত একটি দেবালয় এর ধ্বংসাবশেষ। অনেকে বলছেন বল্লাল সেন ছিলেন শিবের উপাসক এবং সেই কারণেই বল্লাল সেন এই স্থানে একটি শিব মন্দির নির্মাণ করেছিলেন এবং তারই ধ্বংসাবশেষ এটি। এবং কোনো একটা সময় বাংলার কিন্তু রাজধানী ছিল এই নবদ্বীপ, অর্থাৎ সেন বংশের যে রাজত্বকাল, সেই রাজত্বকালের সময় বাংলার রাজধানী ছিল এই নবদ্বীপ এবং সেই সময় বল্লাল সেন এটি নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে এটি ধ্বংস হয়ে গিয়েছিল এবং প্রত্নতাত্ত্বিকরা, ভারতীয় প্রত্নতাত্ত্বিকরা মোটামুটি 1990-এর দশকে এটি খুঁজে পায়, তারপর এটি সংরক্ষণ করে রাখে। তো এক ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়েছিলাম, ঐতিহাসিক একটা স্থান, সেটা কিন্তু স্বচক্ষে দেখতে পেয়েছিলাম। প্রায় 500-600 বছর আগেকার এক ইতিহাস খুব কাছ থেকে মায়াপুরে আসলে পারে আপনি কিন্তু দর্শন করতে পারেন। আপনাদেরকে বলবো যে মায়াপুর মানে শুধুমাত্র যে ইস্কন তা কিন্তু নয়, ইস্কনের সঙ্গে সঙ্গে রয়েছে ইস্কনের পার্শ্ববর্তী বেশ কিছু জায়গা। সেই জায়গাগুলির মধ্যেই একটা অন্যতম হলো এই বল্লাল ঢিপি। যদিও বর্তমানে প্রায় ধ্বংসাবশেষ এবং প্রত্নতাত্ত্বিকরা সম্পূর্ণ অংশ কিন্তু এখানে খুঁজে পাননি বলতে খনন করেননি আর কি। যে অংশটা খনন করেছেন সেই অংশটাই কিন্তু এখানে তারা তুলে ধরেছেন। তো এই স্থান দেখেই আমার কিন্তু অপূর্ব সুন্দর এবং ভারী ভালো লেগেছিল এই স্থানটা ঘুরতেও। এরপরই চলে আসলাম আমাদের সেই বহু প্রতীক্ষিত মায়াপুর ইস্কন মন্দিরে। মায়াপুর আসলে পারে ইস্কন তো ভ্রমণ করতেই হবে, সেই কারণে ইস্কন মন্দিরেও চলে এসেছিলাম কিছু সময়ের জন্য। ইস্কন মন্দির, যদিও আজকের ভিডিওটি ইস্কন নিয়ে নয়, কিন্তু আজকে ইস্কনের পার্শ্ববর্তী অংশ নিয়েই, কিন্তু তবুও শেষমেশ মনে হলো না ইস্কনটাও একটু ঘুরে নিই। এবং ইস্কনে প্রবেশ করতেই তার আগে খিদেও পেয়ে গিয়েছিল, সেই কারণে ভাবলাম ইস্কন মন্দিরে কিছুটা সময় কাটিয়ে যাই, সেই সঙ্গে সঙ্গে এখান থেকে প্রসাদও গ্রহণ করে দিই। তাই চলে আসলাম ইস্কন মন্দিরে। এবং ইস্কন মন্দিরে প্রবেশের সঙ্গে সঙ্গে দেখলাম প্রায় 4টে বেজে গেছে, তাই তাড়াতাড়ি করে যে কুপন, সেই কুপন কিন্তু এই জায়গা থেকে সংগ্রহ করে নিয়েছিলাম। তাই আপনারা যারা ইস্কনে আসেন তারা কিন্তু আসলে পারে প্রথমেই কুপন সংগ্রহ করে নেবেন। মায়াপুরে যদি আসো, আর মায়াপুরে আসলে যদি প্রসাদ গ্রহণ করতে চাও, তাহলে প্রথমে মন্দিরে যে প্রবেশ করলে এই যে এই দিকটায়, এই যেখান দিয়ে প্রবেশ করলে, প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সামনেই কিন্তু পাবে কুপনের বিভিন্ন যে কুপনের দুপুরের খাবার কিংবা রাতের খাবারের কুপনের যে কাউন্টারগুলো। তো আমি এখান থেকে একটা কুপন কেটে নিয়েছি, সুলভ প্রসাদ কুপন। এটা দেবে মোটামুটি 4টে পর্যন্ত, দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত দেওয়া হয়। এবং এইটা 50 টাকা করে নেয়, মাথাপ্রতি 50 টাকা করে নিল। এখান থেকে দিয়ে ঠিক এই সামনের দিকটায় যেতে হবে, এখানেই কিন্তু প্রসাদটা দেওয়া হয়। তো যেহেতু এখন ঘড়িতে মোটামুটি 4টে প্রায় বেজে গেল, তাহলে প্রসাদটাকে গ্রহণ করে নিই, তারপরে কিন্তু মন্দিরটা ঘুরে দেখব। চলো। এই যে ওই দিক থেকে এই সামনের যে সাইডটা, এই সাইডটা দিয়ে এই যে মন্দিরের পাশ দিয়ে যে রাস্তা, এই রাস্তা দিয়ে এগিয়ে গেলে পারে কিন্তু এটা দিয়ে গেলে পারে তবে সামনে সুলভ প্রসাদের কুপনের যে অন্নদান করা হয় সেখানেই কিন্তু যাওয়া যাবে। তো আগে প্রসাদটা খেয়ে নিই, তারপরে সম্পূর্ণ মায়াপুরটা ঘুরে দেখব। এটাই হলো সেই লাইন, কুপন যে নিলাম, সুলভ প্রসাদের কুপন, সুবিশাল লাইন। এই লাইনে এখন দাঁড়াবো, তারপরে দেখা যাক কখন প্রসাদ পাই।
বহু লোকজন কিন্তু এই যে প্রসাদ কক্ষ, করে আসলে পারে এই জায়গাটা দিয়ে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। কেন জানি না, প্রায় মাঝে মধ্যেই মায়াপুরে আসা হয় এবং মাঝে মধ্যেই যখনই আসি না কেন এই রাস্তাটা দিয়ে যখন ঘুরি তখন কিন্তু ভীষণ ভালো লাগে। তার কারণ এই সাইডটায় রয়েছে এই যে প্রভুপাদ শীলের মন্দির, আর ঠিক তার সামনের দিকে এই সাইডটায় রয়েছে যে মূল মন্দির, সেই মূল মন্দিরটা যেটা তৈরি হচ্ছে চন্দ্রোদয় মন্দির, সেই চন্দ্রোদয় মন্দিরটা। যে কারণে এখানে যখন আসি তখন কেন জানি না মনের ভিতরে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। তো প্রভুপাদশীল মন্দির দর্শন করার পর এবার যাচ্ছি সামনের দিকে। যদিও এখানে ভিতরে ক্যামেরা কিংবা কোনো রকম ইলেকট্রিক গ্যাজেট অ্যালাউ নেই, এবং সামনেই রয়েছে জুতো রাখার জায়গা, বিনামূল্যে জুতো কিন্তু রাখা যায়। ক্যামেরা কিংবা ফোন এইগুলো রাখতে গেলে পরে 10 টাকা নেয়, কিন্তু বাদবাকি জুতো কিন্তু ফ্রিতেই রাখা যায়। তো এবারে যাচ্ছি সামনের দিকে, সামনে আরও অনেক দর্শনীয় স্থান আছে, তোমরা সকলেই জানো। তো চলো। তো মায়াপুরে এসে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি। তো তোমরা সকলেই জানো মায়াপুর বাদ দিয়েও আরও বেশ কয়েকটা জায়গায় গিয়েছিলাম, তো ক্লান্ত হয়ে গেছি। এখন ভাবলাম এখানটাই একটু বিশ্রাম নেব। তো বিশ্রাম নেওয়ার জন্য এখানে একটু আসলাম, এখানে একটু শুয়ে থাকি, দেখি তারপরে আবার একটু ঘুরে তারপর চলে যাব। আগেই বলেছি আজকের ভিডিওটি কিন্তু মায়াপুর নিয়ে নয়, তাই আজকের ভিডিওতে কিন্তু মায়াপুরের বিশেষ কিছু দেখালাম না। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলবেন, আর ভালো লাগলে পারে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং খুব ভালো লাগলে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতেই পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।